হ্যালো ভিউয়ার্স, অচ্যুত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC14 পেপারটি আছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বা আধুনিক ইউরোপের ইতিহাস 1949 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 2024 পর্যন্ত এই সময় পিরিয়ডটা ধরা আছে এই পেপারটিতে। এখন এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়েও ডিসকাস করব আমি এর পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ডিসকাস ভিডিওটি তোমরা দেখতে পাবে। এছাড়া তোমাদের যে CC13 পেপার রয়েছে, সেই CC13 পেপারেরও যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলো নিয়েও আমি সংক্ষেপে সেই প্রশ্নগুলো নিয়ে দু চার কথা করে ব্যাখ্যা করে সেটাও একটা সাজেশন আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি, তোমরা সেটাও দেখে নিতে পারো। তার লিঙ্ক ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওটিতে। এখন তোমাদের এই যে CC14 পেপারটি আছে আধুনিক ইউরোপের ইতিহাস, এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা পেপার। তো এই পেপারে অনেক ঘটনা আছে। শর্টকাটে যেটা বললে এটা দাঁড়ায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা এবং রাশিয়া একসাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা রাশিয়ার মধ্যে একটা বিরোধ বাধে। যে বিরোধটা দীর্ঘদিন ধরে চলে, প্রায় 40 বছর, কিন্তু কখনো যুদ্ধ বাধেনি দুটি দেশের। এই সময়টাকে ঐতিহাসিকরা বলছে ঠান্ডা যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ। তো এই যুদ্ধের উপরে কিন্তু প্রশ্ন আসে, প্রথমেই এটা দিয়ে শুরু হয়েছে, এবং এই যুদ্ধ এই যে 40 বছর নাগাদ ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকট দেখা দেয়, বিভিন্ন দেশকে নিয়ে সমস্যা দেখা দেয়, এবং এই আমেরিকাও সেখানে হস্তক্ষেপ করে, রাশিয়াও সেখানে এসে হস্তক্ষেপ করে। এর ফলে সেই সংকটটা আরও বেশি ঘনীভূত হয়। তাই টোটাল সিলেবাসের মধ্যে এই সব বিষয়গুলোই বেশি রয়েছে। তা আমরা দেখে নেবো আমাদের 10 নম্বরের প্রশ্ন কী আছে। আমরা অন স্ক্রিনে যদিও প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আলোচনা করব, তবে এখানে আমি সংক্ষেপে একটু বলছি যে প্রশ্নগুলো কী রয়েছে। তোমাদের 10 নম্বরের প্রশ্ন মার্কস 10, যেটা 10 নম্বরের প্রশ্ন, এখানে আমি 10টি রেখেছি, 1 থেকে 10। এই 10টা প্রশ্ন করলে আশা করি এর মধ্যে থেকে 100% তোমরা কমন পাবে। তো এখানে দেখে নিই আমরা কী রয়েছে। দেখো, একের ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ। যে ঠান্ডা লড়াইয়ের কথা বলছি, সেই ঠান্ডা লড়াইটা কীভাবে তার উদ্ভব হলো, সেই উদ্ভবের কারণটা নিয়ে একটা প্রশ্ন, বা এই প্রশ্ন না দিয়ে এটা দিতে পারে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বৈশিষ্ট্য, তার চরিত্রটা কেমন ছিল। তাই ঠান্ডা লড়াই থেকে দুটো প্রশ্ন এখানে আছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। 2 আছে, দেখো, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। কিউবাতে একটা ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানিয়েছিল কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। এটা আমেরিকা জানতে পারে, কারণ আমেরিকার একেবারে পাশে, দক্ষিণ আমেরিকার একেবারে 150 কিলোমিটার দূরেই ছিল সমুদ্রের মধ্যে একটা দ্বীপ রাষ্ট্র। সেটা আমেরিকা জানতে পারে, এবং আমেরিকা সেখানে নৌ অবরোধ করে, ফলে একটা আন্তর্জাতিক পরিস্থিতিতে একটা সংকট তৈরি হয়, এবং কিউবাকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ বাঁধার পরিস্থিতি তৈরি হয়। তাই এটাকে নিয়ে হয়েছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। এর উপরে একটা প্রবন্ধ লিখতে হবে। 3 আছে ভিয়েতনাম সংকট। কিউবার ভিয়েতনাম দুটোর একটা কিন্তু 100% পরীক্ষা আসবে। আগের বছর কোরিয়া এসছে, তো এবার তোমাদের কিন্তু কিউবা এবং ভিয়েতনাম সংকট, এই দুটো যদি তোমরা ভালো করে করো, এখান থেকে একটা অবশ্যই পাবে। ভিয়েতনাম সংকটটা কি? ভিয়েতনামের আগের নাম ছিল ইন্দোচীন। তা ইন্দোচীনটা দখল করে রেখেছিল ফ্রান্স বা ফরাসিরা। পরবর্তীকালে এই ফরাসিদের সাথে একটা ডিএন বিএন ফু বলে একটা ঘটনা ঘটে, এবং ফরাসিরা সেখান থেকে হটে যায়, ইন্দোচীন এক প্রকার স্বাধীন হয়ে যায়। এবং এখানে জেনেভা সম্মেলনের পরে 1954 গিয়ে এখানে আমেরিকা এসে হস্তক্ষেপ করে, মার্কিন হস্তক্ষেপ হয়, এবং আমেরিকার সাথে ভিয়েতনামে দীর্ঘদিন ধরে এই মুক্তি সংগ্রাম চলে, এবং একটা সময় আমেরিকা সেখানে হেরে যায়, আমেরিকা কিন্তু পিছু হটে আসে। আমেরিকার ইতিহাসে আমেরিকা একমাত্র ভিয়েতনামেই যুদ্ধে হেরে গিয়েছিল, সেটা একটা দুর্ধর্ষ যুদ্ধ ছিল। তা যাই হোক, এই ভিয়েতনাম সংকটের দুটো পর্ব, একটা ফরাসি সাম্রাজ্যবাদ, একটা মার্কিন হস্তক্ষেপ। তা দুটো কিন্তু যে কোনো টাইপ একটা আলাদা করে প্রশ্ন দিতে পারে। তোমরা দুটো পার্টি ভালো করে করবে, এখান থেকে কিন্তু ভিয়েতনাম সংকট আসবেই, বা দিতে পারে ভিয়েতনাম সংকটের যে হোচিমিন ছিলেন, ভিয়েতনামের যে নেতা, সেই স্বাধীনতা সংগ্রামী নেতা হোচিমিন, তার কতটা ভূমিকা ছিল এই ভিয়েতনামের মুক্তি সংগ্রামে। তা ভিয়েতনাম থেকে প্রশ্ন আসবেই, এটা বলা যায়। তা তোমরা ভিয়েতনামটা ভালো করে করবে। 4 আছে, দেখো, সোভিয়েত ইউনিয়নের পতন। সোভিয়েত ইউনিয়নটা কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া তার পার্শ্ববর্তী যেসব দেশগুলো রয়েছে, পূর্ব ইউরোপে তো রাশিয়া, এবং তার পাশে অনেক ছোটো ছোটো দেশ আছে, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, রোমানিয়া, সার্বিয়া, এইসব ইত্যাদি দেশগুলোকে দখল করে ঠিক নয়, মানে এইসব দেশগুলোকে কন্ট্রোল করে রাশিয়া, এবং এই দেশগুলোকে নিয়ে একটা ইউনিয়ন তৈরি করে, যার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তা 1991 গিয়ে এই সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়, বা সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। তা কেন, কিভাবে পতন হলো, তার যে বিবরণটা সেটা এখানে লিখতে হবে, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ। এখন দেখো, সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল গর্বাচভের হাত ধরে। একদম শেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচভ। তো এটা প্রশ্ন আসতে পারে যে মিখাইল গর্বাচভ কতটা দায়ী ছিলেন সোভিয়েত ইউনিয়নের পতনে, সেটা একটা আলাদাভাবে কিন্তু প্রশ্ন উত্তর করতে হবে। আবার এই সোভিয়েত ইউনিয়নের পতনে এই
গোর্বাচভ দুটো নীতি নেন, একটা গ্লাসনস্ত্র, একটা পেরেস্ত্রিকা, একটা মুক্ত মন, একটা উদার অর্থনীতি, এর বাংলা করলে দাঁড়ায়। তা সেই যে গ্লাসনস্ত্র এবং পেরেস্ত্রিকা, এই নীতি দুটি কতটা দায়ী ছিল এই সোভিয়েত ইউনিয়নের পতনে, এটাও একটা প্রশ্ন। তো সোভিয়েত ইউনিয়নের পতনের উপরে জেনুইন প্রশ্ন আসবে। তা তোমরা এখানে 3টি পার্ট আছে, 3টি প্রশ্ন আছে, এটা ভালো করেই দেখে যাবে, মানে পড়বে। এই 3টে থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে। দেখো 5 নম্বরের প্রশ্ন, মার্শাল প্ল্যান, ট্রুম্যান নীতি। মার্শাল এবং ট্রুম্যান দুজনেই কিন্তু আমেরিকার দুই প্রেসিডেন্ট ছিলেন। এনারা পরপর এই দুটি নীতি নিয়েছিলেন। এই নীতির মূল কথা ছিল এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অনেক দেশ তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই সুযোগে, তাদের ওই দারিদ্রতার সুযোগে সোভিয়েত ইউনিয়ন সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। তো সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য এই দুই প্রেসিডেন্ট এই দুটি নীতি নিয়েছিলেন, এবং এই নীতির মাধ্যমে এই গরিব দেশগুলোকে অর্থ সাহায্য দেওয়া হয়। এবং তারা কি করে, যেসব দেশগুলো এই সাহায্য নিয়েছিল, যেমন গ্রিস, তুরস্ক, তারা রাশিয়ার দিক থেকে সরে যায় এবং আমেরিকার দিকে ঝুঁকে পড়ে। এর ফলে ঠান্ডা লড়াই আরও বেশি ঘনীভূত হয়, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আরও দ্বন্দ্ব বেড়ে যায়। তাই এই দুটো প্ল্যান বা নীতি নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আসতে পারে, যে ঠান্ডা লড়াইয়ে এরা কতটা ভূমিকা নিয়েছিল, মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি। পরের প্রশ্ন দেখো 6, চীন এবং সোভিয়েত সম্পর্ক। দেখো প্রথমে সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এর পরবর্তীকালে চীনেও হয়। চীনেও মাও সেতুংয়ের নেতৃত্বে 1949-এ গণপ্রজাতন্ত্রী চীনের সরকার প্রতিষ্ঠিত হয়। এর ফলে দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়, কিন্তু পরবর্তীকালে গিয়ে এই দুটি দেশের মধ্যে নানা কারণে কিন্তু বিরোধ বাধে। তো সেই সম্পর্কটাকে, মানে 1950 এবং 1960-এর দশকে চীন এবং সোভিয়েতদের যে সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন হয়, চীন এবং রাশিয়ার সম্পর্ক হয়, তা আমাদের এখানে মূলটা করতে হবে চীন সোভিয়েত সম্পর্ক। সাথে দেখো পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ। এই যে পূর্ব ইউরোপের দেশগুলোকে নিয়ে রাশিয়া যে ইউনিয়ন তৈরি করলো, তার পদ্ধতিটা কি? তার নির্দিষ্ট 4টি পদ্ধতি ছিল। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে সোভিয়েতীকরণ। সোভিয়েতের ভিতরে এইসব দেশগুলোকে অন্তর্ভুক্তকরণ। তা সেই বিষয়টা নিয়ে হচ্ছে সোভিয়েতীকরণ। বা এখানে আরেকটা প্রশ্ন আছে পরবর্তীকালে স্তালিনীকরণ। এই যে সোভিয়েতীকরণ কে করেছিলেন না, সেই সময়কার রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন স্টালিন, তিনি করেছিলেন এই সোভিয়েতীকরণ এবং সোভিয়েত ইউনিয়ন তৈরি করেন। পরবর্তীকালে তার মৃত্যুর পর পরবর্তীকালে যেসব প্রেসিডেন্টরা আসেন, তারা কিন্তু তার নীতি থেকে সরে যান, তারা ওই সোভিয়েতীকরণটা করেন না, সোভিয়েতীকরণ থেকে তারা বেরিয়ে আসেন। তো সেটা হলো স্তালিনীকরণ, বা বলা যায় স্তালিনীকরণ, মানে সোভিয়েতীকরণের বিপরীত। তাই এই দুটো যে কোনোটাই, সোভিয়েতীকরণ নয়তো স্তালিনীকরণ, দুটোর একটা কিন্তু পরীক্ষায় আসবে। পরেরটা দেখো 8-এ আছে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের সংগ্রাম। আমেরিকায় যারা অশ্বেতাঙ্গ, যারা শ্বেতাঙ্গ নয়, যাদেরকে আমরা কৃষ্ণাঙ্গ বলি, তারা তাদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছিল। তো সেই সংগ্রামের ইতিহাসটি এখানে আলোচনা করতে হবে। 9-এ দেখো রয়েছে তৃতীয় বিশ্বের উত্থান। তৃতীয় বিশ্ব বলতে তাহলে প্রথম বিশ্বকে আমেরিকা, দ্বিতীয় বিশ্বকে রাশিয়া, এর বাইরে এশিয়া এবং আফ্রিকার অনেক দেশ আছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা স্বাধীন হয়, এবং এই দেশগুলোকে আমরা বলবো তৃতীয় বিশ্ব। এই দেশগুলো সাধারণত অনুন্নত দেশ, দারিদ্র এই দেশের মূল বৈশিষ্ট্য। তো এই দেশগুলোর উত্থান, তৃতীয় বিশ্বের উত্থান ঠান্ডা লড়াইয়ে কী প্রভাব ফেলেছিল? কারণ রাশিয়া এবং আমেরিকা তারা চাইছিল এই তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর কবজা করতে। হ্যাঁ, সেখান থেকে কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশগুলো ঠান্ডা লড়াইয়ের আবর্তে জড়িয়ে পড়ে। তো তৃতীয় বিশ্বটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো বিশ্বায়ন, যাকে আমরা ইংরেজিতে বলি গ্লোবালাইজেশন। মানে আজকের দুনিয়ায় দেখবে একটা দেশের ভিতরে বহু বিদেশি কোম্পানি তারা সেখানে এসে ব্যবসা বাণিজ্য করে। আজকে অর্থনীতি সবার কাছে উন্মুক্ত, মানে বিশ্বের কোনো দেশের দ্বার আর বন্ধ নেই। সাংস্কৃতিক, অর্থনীতি, সমাজ, রাজনীতি সব দিক দিয়েই কিন্তু একটা দেশের সাথে আরেকটা দেশের সবসময় আদান প্রদান, লেনদেন হচ্ছে। এর প্রভাবটা কি পড়েছে আজকের এই বিশ্বায়নের প্রভাবটা, সেটা নিয়ে কিন্তু বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন একটা বড় প্রশ্ন। তারপরে দেখো 10-এ আছে মধ্যপ্রাচ্য সংকট। মধ্যপ্রাচ্য মানে প্রাচ্য দেশ কোনগুলো? আমাদের এশিয়া দেশকে প্রাচ্য বলে, এর মধ্য এশিয়া, মধ্য এশিয়াকে আমরা বলবো মধ্যপ্রাচ্য। মধ্য এশিয়া কোন দেশগুলো আছে? এই আরব, সিরিয়া, তুরস্ক, জর্ডন, লেবানন, হ্যাঁ, ট্রান্সজর্ডন, এই দেশগুলো। তাই এখানে যে সংকট দেখা দেয়, এখানে কিসের সংকট দেখা দেয় না, ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার পর সংকট দেখা দেয়। আমরা জানি যে প্যালেস্টাইন ভেঙে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়, এবং সেটা মেনে নিতে পারেনি আরব কান্ট্রির দেশগুলো। আরব দেশগুলো একত্রিত হয় মিশরের নেতৃত্বে, আব্দুল গামাল নাসারের নেতৃত্বে সমগ্র আরব দেশগুলো একত্রিত হয়।
এবং আরব লীগ তৈরি করে এবং তারা সম্মিলিতভাবে ইসরায়েলকে আক্রমণ করতে থাকে। প্রায় চারবার তারা আক্রমণ করে। এই 4টি যুদ্ধ নিয়ে আগের বছর পরীক্ষায় 2023-এ পড়ে গেছে। তোমরা এবার করবে মধ্যপ্রাচ্য সংকট, ইসরায়েল তৈরি হওয়ার পর কিভাবে তৈরি হলো এই মধ্যপ্রাচ্য সংকট, সেটা নিয়ে এই প্রশ্ন। তাহলে আরেকবার একটু দেখে নিই যে সঠিক যে কী কী প্রশ্ন আমাদের এখানে রয়েছে। দেখো, ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ বা প্রকৃতি, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, ভিয়েতনাম সংকট, সোভিয়েত ইউনিয়নের পতন, সেখানে গর্বাচভ কতটা দায়ী, গ্লাসনস্ত্র পেরেস্তরিকা, এবং 5 মার্শাল ট্রুম্যান নীতি, 6 আছে চীন সোভিয়েত সম্পর্ক, 7 আছে পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণ বা আসতে পারে স্তালিনীকরণ, 8 আছে আমেরিকার কৃষ্ণাঙ্গদের সংগ্রাম, 9 আছে তৃতীয় বিশ্ব বা আসতে পারে বিশ্বায়ন কি, এবং 10 আছে মধ্যপ্রাচ্য সংকট, ইসরায়েল রাষ্ট্রের জন্মকে কেন্দ্র করে কিভাবে আবর্তিত হয়েছিল। তো এই 10 নম্বরের এই 10টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এর বাইরে কিচ্ছু আসবে না। তোমরা এই 10টি প্রশ্নকে সামনে রেখে তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করো পরীক্ষার জন্য, দেখবে এখান থেকে সব কিছু তোমরা কমন পেয়ে যাবে। এবার আসি 5 নম্বরের প্রশ্ন, নাম্বার 5 টিকা যে প্রশ্নগুলো আসবে সেখানেও আমি 10টি প্রশ্ন রেখেছি 1 থেকে 10। মেন যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, হাঙ্গেরি সংকট। হাঙ্গেরিতে সোভিয়েত রাশিয়া একটা আগ্রাসন করে, যেটাকে কেন্দ্র করে হাঙ্গেরি সংকট তৈরি হয়। পিং পিং কূটনীতি, পিং পিং হচ্ছে একটা খেলার বল, টেবিল টেনিস খেলার বল। তা আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ হয় অনেক পরে, আমেরিকার সাথে চীনের সম্পর্ক অনেক খারাপ হয় এবং চীনের একটা দল, মানে এই টেবিল টেনিস খেলার দল, তারা আমেরিকায় যায় একটা সময়, গিয়ে সেখানে খেলা হয়। খেলার ভিতর দিয়ে দুটো দেশের মধ্যে আবার কিন্তু সম্পর্ক জোড়া লাগতে শুরু করে। তো এটাকে বলা হয় পিং পিং কূটনীতি। 3 আছে দেখো সিয়াটো, আগের বছর ন্যাটো পড়েছে, তোমরা এবার সিয়াটো করবে। সিয়াটোর ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। দক্ষিণ পূর্ব এশিয়ার যে সংস্থা, এই সংস্থা আমেরিকা বানিয়েছিল রাশিয়াকে প্রতিহত করার জন্য। এই সিয়াটো করতে হবে। আর এর বিরুদ্ধে আমেরিকা তৈরি করেছিল ওয়ারস চুক্তি, তার যে সোভিয়েত ইউনিয়নের দেশগুলোকে নিয়ে সেও একটা একটা ইউনিয়ন তৈরি করেছিল, একটা চুক্তি করেছিল এদেরকে নিয়ে। তা এই সামরিক চুক্তি, এটা ওয়ারস চুক্তি এবং সিয়াটো চুক্তি, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে। 4 আছে দেখো IMF এবং WTO। আমরা জানি 1949-এর পরে গিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়। আগে জাতিসংঘ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাতিসংঘ পতন হয় এবং জাতিপুঞ্জ তৈরি হয় 1949-এ গিয়ে। এবং জাতিপুঞ্জ কিন্তু পরীক্ষায় আসতে পারে, জাতিপুঞ্জের সাফল্য ব্যর্থতা এটা ওটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এখন এই জাতিপুঞ্জের অনেক ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মানি ফান্ড, মানে সারা বিশ্বের যে অর্থনৈতিক ব্যাংক, তার নাম হচ্ছে IMF। আর WTOর মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, যে বিশ্ব বাণিজ্য সংস্থা বৈদেশিক বাণিজ্যকে কন্ট্রোল করে। তো এই দুটো নিয়ে দুটো আলাদা আলাদা প্রশ্ন যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। 5 আছে দেখো উপদ্বীপের যুদ্ধ। উপদ্বীপ বলতে এখানে আরব উপদ্বীপের কথা বলা হচ্ছে। আরব উপদ্বীপের যুদ্ধ বাদে 1990 সালের পরবর্তী গিয়ে এই ইরাকের সাথে ইসরায়েল, এরকম বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বাদে তেলকে কেন্দ্র করে, তেলের খনি দখল করাকে কেন্দ্র করে এবং এই সব জায়গায় আমেরিকা সে হস্তক্ষেপ করে। এই কিছুদিন আগেই আমেরিকার সাথে সাদ্দাম হোসেনের ফাইট হলো, ইরাকের সাথে ফাইট হলো। হ্যাঁ, তাই এগুলো হচ্ছে, কিন্তু এগুলোকে বলা হয় উপদ্বীপের যুদ্ধ। তেলের খনি দখল করাকে কেন্দ্র করে এগুলো তৈরি হয়। তাই এই উপদ্বীপের যুদ্ধের উপরে প্রশ্ন আসতে পারে। এবং 6 আছে দেখো 6 দিনের যুদ্ধ, মাত্র 6 দিন চলেছিল এই যুদ্ধ। কোন যুদ্ধটি চলেছিল দেখো, এখানে মধ্যপ্রাচ্য সংকটের কথা বলেছিলাম যে আরব ইসরায়েলের মধ্যে 4বার যুদ্ধ হয়, তার মধ্যে যে দ্বিতীয় যুদ্ধটা হয়, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, যেটি মাত্র 6 দিন চলেছিল এবং ইসরায়েল জয়লাভ করে এবং আরব দেশগুলো পরাজিত হয়। কেন এরকম হয়? ইসরায়েলকে সাপোর্ট করে আমেরিকা, তার জন্য ইসরায়েলকে, ছোট্ট দেশ ইসরায়েল, তাকে কেউ হারাতে পারেনি। এতগুলো দেশ একত্রিত হয়েও কিন্তু হারাতে পারেনি, এখনও পারেনি। এখনও কিন্তু এই জায়গাটা উত্তেজনাপূর্ণ একটি জায়গা, গাজা ভূখণ্ড, ওয়েস্ট ব্যাংক, এইসব জায়গা। তা যাই হোক, এই 6 দিনের যুদ্ধ মানে আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধটা। আচ্ছা, 7 আছে ইয়ম কিপুরের যুদ্ধ, যেটা চতুর্থ যুদ্ধ হয়েছিল 1972 নাগাদ। এই ইয়ম কিপুর হচ্ছে ইসরায়েলের একটা জাতীয় উৎসব, সেই উৎসবের দিনেই এই আরব দেশগুলো আক্রমণ করে ইসরায়েলকে। তাই এটাকে কেন্দ্র করে তৈরি হয় আরব ইয়ম কিপুরের যুদ্ধ। 8 দেখো পঞ্চশীল চুক্তি। পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতের প্রধানমন্ত্রী, তিনি জোট নিরপেক্ষ আন্দোলন নিয়েছিলেন, তোমরা CC 13-এ পড়ছো। এবং সেখানে চীনের সাথে, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই, তার সাথে একটা চুক্তি হয়, পঞ্চশীল চুক্তি, মানে 5টি আদর্শ মেনে চলে। কেউ কাউকে আক্রমণ করবে না, একে অপরকে সম্মান করবে, কেউ কারোর আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এরকম 5টি নীতি নেওয়া হয়, যাকে পঞ্চশীল বলা হয়। পরবর্তীকালে এটা 10শীল হয়ে যায়, আরও 5টি নীতিতে অ্যাড হয়। তো এটা হচ্ছে পঞ্চশীল চুক্তি, এটা ভারত আর চীনের ব্যাপার।
নয় আছে দেখো বর্ণ বৈষম্য, এই যে বর্ণ বৈষম্য আন্দোলন দক্ষিণ আফ্রিকায় হয়েছে, প্রথমে আমেরিকায় হয়েছে, তো এই বর্ণ বৈষম্যের উপর একটা টিকা লিখতে হবে। আর 10-এ আছে আটলান্টিক চার্টার। আটলান্টিক মহাসাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এনারা এক জায়গায় ওই একটা জাহাজে, ওয়েলস বলে একটা জাহাজে মিলিত হন এবং সেখানে দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে বিশ্বের শান্তি রক্ষা করার জন্য একটা জাতিপুঞ্জ তৈরি করতে হবে। তো এই আটলান্টিক চার্টারের ভিতর দিয়েই কিন্তু জাতিপুঞ্জ তৈরি হয়। তাই আটলান্টিক চার্টার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কী কী প্রশ্ন আছে একবার দেখে নিই। হাঙ্গেরি সংকট, পিং পিং কূটনীতি, সিয়াটো ওয়ারস চুক্তি, IMF WTO, উপদ্বীপের যুদ্ধ, 6 দিনের যুদ্ধ, ইয়ম কিপুরের যুদ্ধ। কারণ 3টি যুদ্ধ আছে, এখান থেকে একটা আসবে। পঞ্চশীল চুক্তি, বর্ণবৈষম্য আন্দোলন, আটলান্টিক চার্টার। তো এই ছিল তোমাদের 5 নম্বরের সাজেশন, আর এই ছিল তোমাদের 10 নম্বরের সাজেশন। এর ভিতরেই কিন্তু সমস্ত প্রশ্ন আসবে, এর বাইরে কিচ্ছু নয়। তোমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে একটা একটা করে প্রশ্ন মুখস্থ করে ভালো করে বুঝে পরীক্ষার জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও। আর তোমাদের যে বাকি পেপার এখনও যে দুটো রয়েছে, ডিএসসি, একটা বাংলাদেশের আর একটা আছে জাপানের ইতিহাস, সেই দুটোরও সাজেশান নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও ক্লাসে নেব। এছাড়া এই পেপারটির এই যে ইন্টারন্যাশনাল হিস্ট্রি, এই যে 1919 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান দিন পর্যন্ত এই যে মানে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস নিয়ে এই যে প্রশ্নগুলো, এটা তো জাস্ট প্রশ্ন, মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাজেশানের, এইগুলো তোমরা পড়বে। কিন্তু সিলেবাসটা কি আছে এই টাইমটার ভিতরে প্রত্যেকটা পার্টস ধরে ধরে আমি এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। কলকাতা বিশ্ববিদ্যালয় BA হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার CC 14 সাজেশন 2024। 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ বা এর প্রকৃতি। 2 করবে বিশ্ব রাজনীতিতে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কিভাবে উত্তেজনার সৃষ্টি করে। 3 আছে 1949 থেকে 1956 পর্যন্ত ভিয়েতনাম সংকটের অগ্রগতি বা ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়। অথবা আসতে পারে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রভাব কী ছিল। 4 আছে গ্লাসনস্ত্র পেরেস্ত্রোইকা সোভিয়েত ইউনিয়নের পতনে কতটা দায়ী ছিল। অথবা আসতে পারে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 5 আছে কিভাবে মার্শাল প্ল্যান ও ট্রুম্যান নীতি ঠান্ডা লড়াইয়ের পরিবেশকে অবসম্ভাবী করে তোলে। 6 আছে 1950 ও 1960-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের প্রধান কারণগুলি লেখো। 8 আছে 1945 সালের 1945 সালের বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের প্রভাব কী ছিল। 8 আছে মিখাইল গর্বাচভ সোভিয়েত ইউনিয়নের পতনে কতটা দায়ী ছিল। পরে আছে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণ প্রক্রিয়াটি লেখো, বা অথবা আসতে পারে নিস্তালিনীকরণ সম্পর্কে প্রবন্ধ লেখো। সোভিয়েতীকরণ, নিস্তালিনীকরণ দুটোর একটা আসতে পারে। 11 আছে 1960-এর দশকে অশ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কাহিনী আলোচনা করো। 12 আছে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিস্তার ঘটে। 13 মধ্যপ্রাচ্য সংকট সম্পর্কে প্রবন্ধ লেখো, এখানে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। এবং 14 নম্বরে আছে তৃতীয় বিশ্বের উত্থান ও বিশ্ব রাজনীতিতে তার প্রভাব। এবং 15 নম্বর আছে দাতাত রাজনীতির উদ্ভব। দাতাত হচ্ছে একটা সময় সোভিয়েত ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটতে থাকে, তাকে আমরা দাতাত বলি। প্রশ্নমান 5 তার জন্য করবে হাঙ্গেরি সংকট, হোচিমিন, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য সম্পর্কে টিকা বা অ্যাপারথেইড সম্পর্কে লেখো, কেনি আর মাউ মাউ আন্দোলন, পঞ্চশীল নীতি, সাথে IMF কি, WTO কি, ওয়ারস চুক্তি, মধ্যপ্রাচ্য সংকট, 1990-91 সালে উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট, 6 দিনের যুদ্ধ বা ইয়ম কিপুরের যুদ্ধ, পিং পিং কূটনীতি, সিয়াটো চুক্তি বা আটলান্টিক চার্টার, পটসডাম ও ইয়াল্টা সম্মেলন।